মধ্যবর্তী নির্বাচনের কথা বলছেন, এখানে সময়টা তো মোটেই ইম্পর্টেন্ট না, এটা অ্যাবসলিউটলি ইররেলেভেন্ট। আপনি কিভাবে নির্বাচনটা করতে চান আগে তো আপনি সেই জায়গায় আসতে হবে, এবং সেটা করতে হলে সে আলোচনা সংলাপ আপনাকে সরকারের সাথে করতে হবে, বা এরকম একটা অনুষ্ঠানে বসতে হবে সরকার এবং আপনাকে বিরোধী বসতে দল। হবে বসে। এখন আমি যদি ওই পক্ষের অস্তিত্বই না মানি, ওই পক্ষকে যদি আমি স্বীকারই না করি, যদি ওই পক্ষের মধ্যে আমি কোনো বৈধতা না পাই, তাহলে আমি কার সাথে কথাটা বলবো, কার সাথে সংলাপ করব? একদিকে আমি বলছি অবৈধ, আবার হ্যাঁ যাই হোক আমি আপনার সঙ্গে বসতে না, চাই, আপনাকে এগুলো করতে হবে। তাহলে আমি যদি অবৈধ হই, তাহলে আমি কিভাবে কাজ করি, না আমি এই কাজগুলি বা কিভাবে করব? তাহলে তো আমার করারও কোনো অধিকার নেই। সুতরাং এখন যেটা হচ্ছে আসলে এখানে ঠান্ডা মাথায় কেউ রাজনীতিগুলো নিয়ে ভাবছে না। মানে বিশেষ করে এখন দেখেন, মানে বিএনপি কে তো আবার প্রসেসে আসতে হবে। তারা নিজেদেরকে প্রসেস থেকে সরিয়ে নিয়েছে, এখন প্রসেসে আসার একটা সময় হচ্ছে নির্বাচন। এবং দেখেন আপনার সময় কিন্তু খুব দ্রুত পার হয়ে যায়। আপনার 5 বছরের মধ্যে 1 বছর শেষ, আর 4 বছর আছে। তো তারা যদি এখন বিভিন্ন বিষয়গুলো নিয়ে, আজকে যেমন মাননীয় প্রধানমন্ত্রী গত 1 বছরের উন্নয়নের একটা অনেক কিছু উনি বললেন, এবং আকবর আলী খান সাহেবও বললেন যে হ্যাঁ যেগুলো এগুলো তথ্যভিত্তিক, এগুলো নিয়ে তো বলার আর কিছু নাই। এখন বিএনপি যদি বলতো যে ঠিক আছে আজকে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আপনার $23 বিলিয়ন হলো, এটা $30 বিলিয়ন হতে পারতো, তারা তো একটা বিকল্প কিছু বলবে। আপনি মানুষের যে ইস্যুগুলো নাই সেগুলো নিয়ে যদি কথা না বলে শুধু আপনি কিভাবে ক্ষমতায় যাবেন বা আরেকজনকে কিভাবে ক্ষমতা থেকে নামবেন সেটা যদি করেন, তাহলে আপনার এই আন্দোলনটা কখনোই আন্দোলনের সাথে মানুষ সম্পৃক্ত হবে না, এবং কয়েকজন নেতাকর্মী দিয়ে আন্দোলন করা সম্ভব না। বিএনপিকে যেটা করা উচিত, এবং আমি এখানে বিএনপিকে কোনো উপদেশ দিচ্ছি না, বাট আমি যদি আজকে বিএনপি জায়গায় থাকতাম আমি কি করতাম, মানুষের, হ্যাঁ আমি যদি মির্জা ফখরুল হতাম, ঠিক আছে ওইভাবেই বলি, এটা শুনে হয়তো অনেকেই খুশি হবেন না, তবে সেটা যদি আমি করতাম তাহলে আমার প্রথম কাজটা হচ্ছে যে আসলে আমরা যে রাজনীতি করি, রাজনীতির মূল শক্তিটা কোথায়? মূল শক্তি কিন্তু আপনার মিডিয়া না, মূল শক্তি হচ্ছে মানুষের সমর্থন, মানুষের আস্থা। সেই আস্থার জায়গায় তো বিএনপিকে আবার ফিরে যেতে হবে, তাদেরকে সেই জায়গায় আসতে হবে, মানুষের পক্ষে কথাগুলো বলতে হবে, তখন মানুষ তাদের কথাগুলিকে গুরুত্ব দিবে, এবং তখন যখন গুরুত্ব দিবে একটা পর্যায়ে এসে তাদের প্রতি তাদের সমর্থনও থাকতে পারে। এটাই তো গণতন্ত্রের নিয়ম। আমরা যে বিরোধী দলের কথা বলি, বিরোধী দলকে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে ভাই আর ভালো বলতে পারবেন, এটাকে গভর্নমেন্ট ইন ওয়েটিং বলা হয়, যে তারা পরবর্তী সরকার গঠন করার মতো তাদের সেই ক্ষমতা থাকবে, ক্যাপাবিলিটি থাকবে, সেই ব্যক্তি থাকবে। তো সেটা কোথায়, সেটা তো আমরা দেখছি না। এবং আমরা আওয়ামী লীগ যে আজীবনেই নির্বাচিত হব সেটাও আমাদের ভাবার কোনো কারণ নাই। গণতন্ত্রের মধ্যে ক্ষমতা কখনোই চিরস্থায়ী হয় না। আমরা যতদিন ভালো কাজ করব, মানুষ যতদিন আমাদের চাইবে, আমরা ততদিন এই ক্ষমতায় থাকবো। আরেকটা দেখেন, বড় যেটা একটা বিপ্লব হয়ে গেল, যেটা আপনার 2008 সালের নির্বাচনের আগে, এই যে আমরা ভুয়া ভোটারগুলিকে বাদ দিলাম, এই বিষয়গুলো নিয়ে আমি একটু আসবো, নির্বাচন প্রক্রিয়া, ভুয়া ভোটার এবং আগামী নির্বাচনটি কিভাবে করা যায় সেগুলো নিয়ে আমি একটু আসবো। আমি একটু আপনাদের দুজনের কাছে একটি কঠিন প্রশ্ন করতে চাই, আমি মানে বিরতির পর এসে উত্তরটা শুনবো। আমি যদি উদাহরণটা এইভাবে দেই যে আমি সারা জীবন অর্থনৈতিক বিভাগে কাজ করেছি, চাকরি করেছি, সমস্ত সুযোগ সুবিধা নিয়েছি, কিন্তু আমি যদি আমাকে প্রশ্ন করি যে আমার সময়, আমি যখন 72 সালে মুক্তিযুদ্ধ থেকে ফিরে এসে অর্থনৈতিক সচিব হিসাবে কাজে যোগদান করলাম, সেই সময়টা থেকে শুরু করে এখন 2014 সালে বাংলাদেশের অর্থনীতির অগ্রগতি কি হারে বেড়েছে, এই ডিবেট, এই প্রশ্ন উঠতেই পারে। এখন যদি আমি বলি যে সরকারি কর্মকর্তাদের 100% বেতন বাড়ার সুযোগ বাংলাদেশে কি 72 সালের পর আর কখনো কি হয়েছে? বা যদি আমি বলি যে সামরিক বাহিনীর 100% বেতন বাড়ার সুযোগ বাংলাদেশে 72 সালের পরে কি আর কখনো হয়েছে? এই প্রশ্নের উত্তর শুনবো, কিন্তু আমি একটা বিরতি থেকে ঘুরে আসতে চাই। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট বিরতি, থাকুন এটি নিউজের সঙ্গেই। জাতীয় নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে তা না। দেখুন, আমাদের এখানে পার্লামেন্টারি গণতন্ত্র আছে। এখন পার্লামেন্টে সংসদীয় বিভিন্ন যে সংসদীয় সাব কমিটিগুলো কাজ করে, এটা কিন্তু গণতন্ত্রের খুবই গুরুত্বপূর্ণ দিক। আমরা অতীতে দেখেছি এই কমিটিগুলো কাজ করেন এবং গঠিতও হয়নি। কিন্তু আপনি যদি এই যে গত 5 বছর এবং এই বছরের আমরা যদি একটা খতিয়ান দেখি, আমাদের পার্লামেন্টগুলো কিভাবে কাজ করে, এবং সেখানে কিন্তু আমরা দেখবই যে বিভিন্ন পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিগুলো সেগুলো কিভাবে কাজ করছে। আমি শিক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির কথা জানি, এবং সেখানে কিন্তু শুনবো আপনার, আমি একটু ছোট করে ফখরুল ইমাম আপনার অভিজ্ঞতাটা শুনে আমি একটু যেতে চাই আমাদের রুলান ব্যাপারী স্যারের কাছে। জি, আমি একটা কথা ক্লিয়ার করতে চাচ্ছি, যে হলো
বিরোধী দল সম্বন্ধে অনেক কথা উঠেছে। তা আমার কোশ্চেন হলো যে আজ পর্যন্ত বাংলাদেশে এই ফার্স্ট পার্লামেন্ট থেকে 10th পার্লামেন্ট পর্যন্ত কোথায় কখন বিরোধী দলের ভূমিকা সঠিকভাবে পালিত হয়েছিল এটা আমরা জানি না। কারণ যখন বিএনপি পাওয়ারে ছিল তখন 5 বছরই আওয়ামী লীগ সেই পার্লামেন্টে অংশগ্রহণ করে নাই, আর যখন আওয়ামী লীগ পাওয়ারে ছিল তখন বিএনপি এই 5 বছর আপনার পার্লামেন্টে অংশগ্রহণ করে নাই। এই হলো কনজিকিউটিভ রেজাল্টস। এখন হলো কি, যতদিন তারা পার্লামেন্টে করেছেন, কিছুদিন সাবির চৌধুরী সাহেব বললেন 75 দিন আর 10 দিন, 365 করে 5 দিয়ে গুণ করলে যা হয় তার তোমার মাত্র 75 and 10 days। এইখানে বিরোধী দলের কি ভূমিকা বাংলাদেশে কাজে লেগেছে, জনগণ কিভাবে বিরোধী দলকে চিহ্নিত করেছে আমি জানি না। আমরা দেখেছি বিরোধী দল হিসেবে যারা এতদিন পার্লামেন্টে ছিল তারা অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, চরিত্র হনন করেছে, ফাইল চুরাচুরি করেছে, গণতন্ত্রের বাইরে যে কথা বলেছে। তা আমরা এই যে প্রথম বিরোধী দল যারা চেষ্টা করছি যে বিরোধী দলের যতগুলো কর্মকাণ্ড আমরা পার্লামেন্টে প্র্যাকটিস করি, এই কারণে আপনাদের বলা হয় গৃহপালিত বিরোধী দল। না, এটা তো আপনি বলতে পারেন না। এই জন্যই যে আমরা এমন এক সময় নির্বাচন করেছি যেটা এই নির্বাচনে আমরা অংশগ্রহণ না করলে জাতি যে কোন দিকে যেত এটা কিন্তু প্রাইম মিনিস্টার স্বীকার করেছেন। গত পার্লামেন্টের লাস্ট সেশনে উনি যখন বক্তৃতা দিয়েছেন আমাদেরকে ধন্যবাদ দিয়েছেন যে আপনারা সাহস করে এগিয়ে এসে জাতিকে রক্ষা করেছেন। আর এখানে অনেক সময় কথা হয় যে এই নির্বাচন না হলে কি হইতো, এর থেকে ভালো নির্বাচন হইতে পারত, কিন্তু কথাটা হচ্ছে যে কন্টিনিউশন অব দ্য সংসদ এবং জনগণের জান মাল নিরাপত্তার উপরে কিন্তু গণতন্ত্র নয়। হ্যাঁ, আমি একটু নুরুল ব্যাপারী স্যারের কাছে আসতে চাই। স্যার, আমি গণমাধ্যম নিয়ে আমার একটি প্রশ্ন, আমি যেমনটা বিরতির মধ্যে আপনার সঙ্গে শেয়ার করছিলাম যে গণমাধ্যমের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের একটা ওতপ্রোত মিল আছে বা আমরা খুঁজে পাই, সেটি আজকে যেভাবে অবরোধের কর্মসূচিটি এলো, মাননীয় বিএনপি চেয়ারপারসন যখন বক্তব্য রাখছিলেন তখন তার সামনে কিছু তাকিয়ে থাকা গণমাধ্যম কর্মী তারা বলছিলেন যে কি কর্মসূচি আসবে, অবরোধ এই ধরনের একটি ব্যাপার, এবং তড়িঘড়ি করে মানে একটা অবরোধ আদায় করে নেয়া, যেমনটা আমরা দেখলাম। এবং আমি নিজের দায়িত্ব নিয়ে বলছি যে আমরাও সেটার শিকার, বা আমরাও সেটি অনেক সময় জেনে বা না বুঝে আমরাও করে থাকি, যে আমরা লাল নীল ব্যানার দিয়ে সেটিকে ব্রেকিং নিউজ হিসাবে চালাই বা ব্রেকিং নিউজ হিসাবে দেই। আদৌ এটি অবরোধ কিনা বা আদৌ অবরোধের কর্মসূচি হোমওয়ার্ক করে এটি আসা কিনা, মানে এই ব্যাপারগুলি যখন থাকে এটি একটি দিক। আবার নানা কারণে মিডিয়া এখন রাজনীতির নিয়ামক শক্তি হিসেবে আনার একটা চেষ্টা আমরা দেখছি, কি বলবেন? ধন্যবাদ প্রণব। যে প্রশ্নটি আপনি করেছেন, প্রথমে আমি এই প্রশ্নের ভিতরে যেতে চেয়েছিলাম না, কিন্তু লাস্টে যেভাবে প্রশ্ন করেছেন কিছু ভিতরে যেতে হবে। আসলে গণমাধ্যম রাষ্ট্রবিজ্ঞানের রাজনীতি এবং গণতন্ত্রের একটা অংশ। জনমত গঠনের জন্য গণমাধ্যম অপরিহার্য, এবং এই জনমতের মধ্যে দিয়ে কিন্তু একটি রাজনৈতিক দল নির্বাচন করে এবং নির্বাচনে ক্ষমতা আসে। সেই ক্ষেত্রে এটা অত্যন্ত অপরিহার্য একটি অংশ। এবং এই গণমাধ্যমটি প্রকৃতপক্ষে, আমরা এই গণতন্ত্রকে কিন্তু, যদিও তাত্ত্বিক ওভাবে আমি যেতে চাই না, এটাকে বুর্জোয়া গণতন্ত্র আমরা বলতে পারি। আমাদের একজন আলোচক টকশোতে এসে আমার প্রতি খেপে গিয়েছিলেন, বুর্জোয়া শব্দটি কেন ব্যবহার করেন। পুঁজিবাদ বিকাশের পর্যায়ক্রমে ধীরে ধীরে এই গণতান্ত্রিক ব্যবস্থা এসেছে। স্যার, আমাদের দর্শকদের জন্য যদি একটু সহজ করে বলেন, কারণ আমি সহজ করে বলতেছি। ফলশ্রুতিতে পুঁজিকে রক্ষা করার জন্য এই গণতন্ত্রটা যেটা এখানে এসেছে, এই পর্যায়ে এসেছে। এবং দেখবেন আজকে মুজাহিদুল ইসলাম সেলিম সাহেবের সাথে আমার একটা টক শো ছিল, উনি বলছিলেন আওয়ামী লীগ বিএনপির মধ্যে এমন গন্ডগোল কেন, এবং সেখানে উনি একটা প্রশ্ন যেটা দিয়ে আসছেন যে একটা জাতীয় পুঁজি আর একটা লুটেরা পুঁজিপতি, কারণ দুটা দলে কোথায় আছে ওই ভিতরে আমি যাচ্ছি না। তাহলে স্যার গণমাধ্যমের যে, আমি আপনার গণমাধ্যমটা নিয়ে আসতেছি তাড়াতাড়ি। অর্থাৎ তাহলে কি এই গণমাধ্যমটাকে এত ইম্পর্টেন্সটা কে দিয়েছে? এই পুরো পুঁজিবাদীর যিনি ধারক এবং রক্ষক মার্কিন যুক্তরাষ্ট্র। এই মার্কিন যুক্তরাষ্ট্র দেখবেন সারা পৃথিবীর রাজনীতিকে নিয়ন্ত্রণ করার জন্য কৌশল অবলম্বন করে। এমনকি আমার প্রতিবেশী রাষ্ট্র ভারত, এই যে নির্বাচনটা হয়ে গেল, এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ ভূমিকা আছে। এটা কর্পোরেট ক্যাপিটালে নির্বাচন হয়েছে, নরেন্দ্র মোদী যেখানে ক্ষমতা আসছেন। এই অংশটুকু আমি যাচ্ছি না, আপনি ওই অংশটুকু উত্তর দিচ্ছি যেটা দেখবেন ইরানকে ধরি আমরা। ইরানে যখন সরকার
পট পরিবর্তন, সিরিয়ার কথা বলতে পারি। হ্যাঁ, পরে তখন কি করেছিল, তখন তারা একদম এই মিডিয়াকে, তখন এখন কিন্তু আপনার যেমন এই টেলিভিশনটা যেমন এমন ভাবে এসেছে, এমন আসে নাই। ইলেকট্রনিক্স মিডিয়া, পেপারের মাধ্যমে বিভিন্ন জিনিসগুলির মধ্য দিয়ে কি করেছে, পাবলিক অপিনিয়ন মোল্ড করে দিয়েছে, এবং সেটাকে ধীরে ধীরে লং টার্মে কিন্তু তারা তাদের কাঙ্ক্ষিত অবস্থা পৌঁছে সাকসেসফুল হয়েছে। এবং তার মানে আপনি বলতে চাইছেন যে এরকমই একটা বিষয় আমাদের মধ্য থেকে শুরু হয়েছে। ওই আকলমন্ত ইশারা কি কাফি, সেটা আমি সাবের ভাইয়ের কাছে যেতে চাই, কারণ আমি সবাইকে একটু সমান সুযোগ দিতে চাই। সাবের ভাই, আপনার কাছে মানে এই গত একটা বছরে সবচেয়ে বেশি আন্তর্জাতিক অঙ্গনে যোগাযোগটা আপনি বেশি রক্ষা করেছেন, বা আমরা মানে যে কোনো জায়গা থেকে তথ্যপাত্র ঘাটতে গেলে বা আমরা যখন নিজেরা কথা বলি তখন কিন্তু আপনার কথা বলে যে আপনি এই কাজগুলো করছেন বা কাজ করার চেষ্টা করছেন, কিংবা সরকারও তাদের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে মানে যথেষ্ট চেষ্টা করেছে, কিংবা বিনিয়োগ বাড়াতে যথেষ্ট চেষ্টা করেছে। সবকিছু মিলিয়ে এরকম চিত্র কি আপনি আমাদেরকে কোনো তথ্যপাত্র দিতে পারেন যে যেগুলোর আলোকে আন্তর্জাতিক অঙ্গনে একটি বছরে আমরা হয়তো বলতে পারি যে এই জায়গাগুলো অর্জিত হয়েছে? আচ্ছা, আমি দিব আপনাকে সেই তথ্যগুলো, এবং যে তথ্যগুলো দিব সেগুলো হচ্ছে সাধারণ মানুষের সাথে যেগুলো আপনার সম্পৃক্ত। আপনি যেমন বললেন কর্মজীবীদের ক্ষেত্রে বা সেনাবাহিনীর ক্ষেত্রে। তবে তার আগে একটা বিষয় যেটা আমি আগে বলেছিলাম, এবং আমাদের মধ্যে যখন এখানে বিরতি হয় আমরা আলোচনা করছিলাম, আসলে আমাদের দেশের গণতন্ত্রটা হয়ে গেছে নির্বাচন কেন্দ্রিক, যেটা আপনি বলছেন ইলেকট্রাল ডেমোক্রেসি। কিন্তু মূল বিষয়টা হচ্ছে দুটো নির্বাচনের যে মধ্যবর্তী সময়, তখন এটা চর্চাটা কিভাবে হয়, তখন আপনি সাধারণ মানুষকে কিভাবে সম্পৃক্ত করতে পারেন, তাদের মতামত নিতে পারেন। আর এখানে দুটো বিষয়, একটা হচ্ছে যে আমার গন্তব্যটা কোথায়, আমি কোন জায়গায় পৌঁছাতে চাচ্ছি, এবং সেই পৌঁছানোর মাধ্যম বা বাহনটা কি হবে, সেখানেই কিন্তু গণতন্ত্র আসে। একটা হচ্ছে এন্ড, আমি কোথায় যেতে চাই, আর একটা হচ্ছে আমি কিভাবে পৌঁছাবো। এখন বাংলাদেশের ক্ষেত্রে আমরা গণতন্ত্র নিয়ে যতই কথা বলি, আমি যদি দেখি যে আমার লক্ষ্যটা কোথায় এবং আমি সেইভাবে এগুচ্ছি কিনা, তাহলে কিন্তু দেখবেন আপনি গণতন্ত্র নিয়ে আলোচনা থাকলেও ওই জায়গায় কিন্তু খুব একটা বিতর্ক নাই। এবং যেটা আনোয়ার ভাইও যেটা একটু আগে বলছিলাম, আমি জাস্ট আপনাকে কিছু তথ্য দেই, কেননা যে অর্জনগুলো আসলে আমাদের আছে এগুলো আমি বলবো অসাধারণ। এবং এটা আমি মানে আওয়ামী লীগের অর্জন বলছি না, এটা বাংলাদেশের অর্জন হিসাবে আমি বলছি। যেমন আমরা যদি বলি যে আমাদের ফরেন রিজার্ভ আমাদের কত ছিল, সেটা আমি অ্যাকচুয়াল তথ্যটা আপনাকে দিচ্ছি। 2005-06 তখন ছিল এটা 3.4 বিলিয়ন, 2005-06 যেটা ছিল বিএনপি জামাতের শেষ বছর। এখন সেটা হচ্ছে আপনার 22 বিলিয়ন। তো এটা কি স্বাভাবিক গতিতে এটা হয়েছে, যেখানে এটা প্রায় 3 গুণ আপনার রিজার্ভ বেড়ে যাচ্ছে। মাথাপিছু আয় আগে ছিল $500, এখন এটা হয়ে গেছে $1200। মানে 6 বছরের মধ্যে এটা কিন্তু দ্বিগুণের বেশি হয়ে যাচ্ছে। এটাকে কি আমি অসাধারণ বলবো না? আপনি এই যে মজুরির কথা বলেছেন এবং শ্রমিকদের কথা যদি আমি বলি, আগে পোশাক শিল্পে গার্মেন্টস শ্রমিক সে কত পেত 2005-2006? 1200 টাকা। এখন এই সরকার এসে সেটা কি করলো, 5300 টাকা, মানে 200 গুণ বেশি এটা বৃদ্ধি করা হলো পার্সেন্টেজ হিসাবে। তো দেখেন এইভাবে প্রতিটা সেক্টরে আমি যদি দেখি যে আমার বিদেশি বিনিয়োগ আগে এটা $1 বিলিয়ন ছিল না, $800 মিলিয়ন, 1000 মিলিয়নে 1 বিলিয়ন, এখন সেটা আপনার চলে গেছে প্রায় $7 বিলিয়ন। বিদ্যুৎ উৎপাদন, যেটা আপনার সবার কাছে এটা অনেক বড় একটি ইস্যু, আগে আমাদের মানে সন্ধ্যার পরেই আপনার বিদ্যুৎ থাকতো না, মানে মাগরিবের আজানও শোনা যেত না। রোজার মাসে কিন্তু আপনি কখন আপনার রোজা খুলবেন সে সময়টা আমরা জানতাম না, মানে আজান শোনা যায় না। সেটা দেখেন এখন কি হয়েছে, সেটা আগে যেটা ছিল 3200, এখন সেটা 13,000 মেগাওয়াট। সো এই যে অর্জনগুলো, এই অর্জনগুলো তো অসাধারণ। সুতরাং আমাদের এমনি হয় না, যেটা মানে উনি ওনাকে শ্রদ্ধার সাথেই বলছে, ওনার তো এই বিষয়গুলো জানা উচিত, এগুলো আসলে অসাধারণ। সুতরাং আজকের যে প্রশ্নটা আপনি বলছেন যে 1 বছরে কি হলো, মানে আমি যদি প্রশ্নটাকে অন্যভাবে উপস্থাপন করি, তাহলে যে 5 জানুয়ারি 2014 সালে যে নির্বাচনটি হলো, সেটার বিনিময়ে আজকে মানুষ সুফলটা কোথায় পাচ্ছে। মানে আমাদের মূল জায়গাটা কিন্তু হচ্ছে এটা। সেই নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আলোচনা থাকতে পারে, সেই নির্বাচনে কে আসলো, কেন আসলো না, কি কৌশলে আসলো না, সেগুলো নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন। তবে দেশ যে এগিয়ে যাচ্ছে, এবং 2008 সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে কি ছিল, আপনি পলিটিক্যাল সায়েন্সের অভিজ্ঞ প্রফেসর এখানে আছেন, একটা নির্বাচনী ইশতেহার থাকে যেখানে আপনি জাতিকে একটা কমিটমেন্ট করেন, আপনার একটা প্রমিস থাকে যে আমি যদি নির্বাচিত হই আমি এই কাজগুলো করব। তখন আমাদের কি ছিল, 2021 সাল যখন আমরা বাংলাদেশের 50 বছর পূর্তি, স্বাধীনতার পূর্তি উদযাপন করব, আমরা বাংলাদেশকে একটা পর্যায়ে দেখতে চাই, একটা মধ্যমায়ের দেশে দেখতে চাই। এখন আমরা বলছি 2041 সালে এটাকে একটা উন্নত দেশের পর্যায়ে আমরা দেখব।
এবং আমরা কিন্তু এখন ওই জায়গায় উই আর অন ট্র্যাক ফর দ্যাট। আমি আপনার প্রশ্নের জবাবে এই কথাগুলো বলছি কারণ আপনি বলছেন যে আন্তর্জাতিক অঙ্গন, দেখেন আন্তর্জাতিক অঙ্গনটা অনেক কম্পিটিটিভ। আমি শুধু চাইলেই কিন্তু গোজামিল দিয়ে একটা কথা আমি বোঝাতে পারবো না, একটা পয়েন্ট করতে পারবো না। আমরা মানে সরকার যেভাবে আন্তর্জাতিক পর্যায়ে আউটরিচটা করতে পেরেছে বা আমরা পার্লামেন্টারি প্ল্যাটফর্ম থেকে যেটা করতে পেরেছি, এটা তো অ্যাকচুয়াল অ্যাচিভমেন্ট এবং অর্জনের ট্র্যাক রেকর্ডের উপর আমরা করেছি এবং এই তথ্যগুলো কেউই চ্যালেঞ্জ করছে না, যেই কারণে আজকে বাংলাদেশকে একটা উন্নয়নের মডেল হিসেবে দেখা হয়। এমনকি আমরা ভারতের কথা বলি গণতন্ত্রের ক্ষেত্রে, কিন্তু দেখেন এমডিজির ক্ষেত্রে এখানে অনেক সুযোগ আছে যেখানে বাংলাদেশ এগিয়ে আছে ভারতের চেয়ে। সো আমার কথা হচ্ছে দেশের সম্ভাবনা নিয়ে তো আর কারো মনে কোনো দ্বিধা নাই, কোনো সন্দেহ নাই। তো আমরা নিজেরা এই মানে সম্ভাবনাকে আমরা কেন সম্মান দেখাচ্ছি না? আমরা তো এখন বিষয়টা নিয়ে যাচ্ছি যে কে ক্ষমতায় থাকবে, কে থাকতে পারবে না, কোন সরকার বৈধ, কোন সরকার অবৈধ। তো দেশটা তো ভালো চলছে, মানুষ তো ভালো আছে। তো এই ভালোটাকে আরো ভালো কিভাবে করা যায়, এটাই কিন্তু হবে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। এবং নির্বাচনে তো আমরা সবাই বিজয়ী হতে পারবো না, আপনার যেমন খেলার মাঠে সবাই বিজয় হয় না। তো আমাদের মানে আমরা সবাই বিজয়ী হতে চাই, সেটা ঠিক আছে, প্রত্যাশা থাকা ভালো, অ্যাম্বিশন থাকা ভালো, কিন্তু যখন আমরা পরাজিত হব সেই হারটা মেনে নেওয়ার মন মানসিকতা তো আমাদের থাকতে হবে। এবং সেই মৌলিক জায়গায় যদি আমরা কোনো পরিবর্তন না দেখি তাহলে কিন্তু এই গণতন্ত্র নিয়ে আমাদের এই আলোচনাগুলো চলমান চলতেই থাকবে। এবং আমরা 2015 সালের 5 জানুয়ারি এই অনুষ্ঠান করছি এবং এই সেটে আমরা আমার দর্শকদের বলতে চাই যে সবাইকে একটু ভালো করে দেখে রাখুন, শুনে রাখুন। আগামী 2016 সালের 5 জানুয়ারি আবার যখন 2 বছর পূর্তি হবে, ঠিক একই আলোচনা করব আমরা। এই প্রশ্ন তো উঠতেই পারে, স্যার তখন কি আমরা ইতিবাচক ধারায় কি ভাববো না বা ভাবতে পারবো না? কি বলবেন স্যার? ইতিবাচক ধারায় তো আমরা এখনই ভাবতে শুরু করেছি। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীর আরেকটি কথার উল্লেখ করব, তিনি কিন্তু বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার প্রতি একটা আহ্বান রেখেছেন। তিনি বলেছেন যে জনগণের কল্যাণ হয় তেমন কর্মসূচি নিয়ে আসুন এবং তখন সেভাবে করলে আপনাদেরও সম্ভাবনা আছে। তিনি সেটা বলেননি যে 40 বছরে কেউ ক্ষমতায় আসতে পারবে না, সে কথা তিনি কিন্তু সে কথাটা বলেছেন। আমি মনে করি যে বাংলাদেশ সুনিশ্চিতভাবে এগিয়ে যাচ্ছে এবং এটা শুধু আমাদের দেশের আমরাই বলছি না, বাইরের থেকে বলা হচ্ছে। যেমন আমি গতকালকেই শুনছিলাম যে ইউনাইটেড নেশনস থেকে তারা বলছেন যে বাংলাদেশ তো ইতোমধ্যেই প্রায় মধ্য আয়ের দেশে চলে যাচ্ছে এবং যে আমাদের যে সামাজিক যে বিভিন্ন সূচকগুলো আছে সেই সূচকের বিচারেও কিন্তু আমরা ভারতের থেকে অনেকাংশে এগিয়ে আসছি, যেটা অমর্ত্য সেন বলছেন। সুতরাং আমরা খুবই আশাবাদী, এই আগামী বছর পর্যন্ত যাওয়ার দরকার নাই, এখন থেকেই আশাবাদী। এবং সে কারণেই কিন্তু আজকে 5 জানুয়ারি আমি যেটা বলেছিলাম, যেটা নিয়ে বহু উৎকণ্ঠা বহু কিছু থাকলেও এটা কিন্তু একটা শেষ পর্যন্ত দেখা গেল যে এটা কিছুই হয়নি। এবং বেগম খালেদা জিয়াও যে কথাটা আমরা তার ইতে শুনলাম যে তিনি শেষ পর্যন্ত মনে হলো যেন তিনি কিছু বলতেও পারলেন না, একটা কর্মসূচি কি দেবেন সেটাও বলতে পারলেন না। সুতরাং আমার মনে হয় সেই 2001 বছর আগে যে অবস্থাটায় দেশে ছিল তখন শঙ্কা ছিল এবং বাইরের থেকেও, বাইরের পৃথিবীও কিন্তু নানা শঙ্কার কথা বলেছিল, সেই শঙ্কা মুক্ত হয়ে আমরা কিন্তু এখন সামনের দিকে। ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে আপনার সমাপনী বক্তব্য, মানে আমি কোনো প্রশ্ন রাখছি না যে আপনার কোনো কিছু যোগ করার আছে কিনা। এই 1 বছরে দেশ অনেক এগিয়েছে, আমরা একটা শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে আছি এবং আমি আশা করব আপনি যেটা বললেন 2016 সালে, 2015 এটা 2016 সালে আমরা আরো জোর গলায় কথা বলতে পারবো। কারণ দেশে এখন শান্তি আছে, জনগণের মনে শান্তি আছে এবং পলিটিক্সটা এমন একটা জিনিস যে এটা একটা ধারাবাহিকতা আছে। আপনি এটাকে যদি উল্টা দিকে চালাইতে চান, যেমন আজকে আমরা দেখলাম, এটা চলবে না, জনগণ এটাকে অ্যাকসেপ্ট করবে না। এবং এটার থেকে আপনি যখনই একটা দল হিসাবে জনগণের উপরে চাপ, আমরা একেবারে শেষ পর্যায়ে আপনাকে থামাতেই হচ্ছে। স্যার ভাই, আপনাকে দিয়ে অনুষ্ঠান আমি শেষ করব, আমি একটু পরে আসছি আপনার কাছে। স্যার আপনার সমাপনী বক্তব্য যদি কিছু যুক্ত করার থাকে। আমি মাননীয় সংসদ সদস্য সাবির হোসেন চৌধুরী সাহেবের বক্তব্য দিয়ে শেষ করছি। মাননীয় সংসদ সদস্য যে বিষয়টি উত্থাপন করলেন সেটি হচ্ছে উন্নয়ন। হ্যাঁ, এখানে একটি প্রশ্ন আছে, কিন্তু উন্নয়ন এবং গণতন্ত্র দুটো জিনিস কিন্তু দাঁড়িয়েছে। অর্থাৎ আমি গণতন্ত্রকে বেশি প্রাধান্য দেব না উন্নয়নকে। যেমন করে মালয়েশিয়ার সিস্টেমের কথা যদি আমরা ধরি, তাহলে কিন্তু সেখানে কিন্তু গণতন্ত্রকে তারা বেশি প্রাধান্য দেয়নি, উন্নয়নকে প্রাধান্য দিয়েছে।
আর বাংলাদেশে খুব সম্ভবত আমার মনে হয় ওই দিকে ধাবিত হচ্ছে। উইলিয়াম বি মাইলাম মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক অ্যাম্বাসেডর ছিলেন, তিনি উড্রো উইলসন সেন্টারে কিন্তু এখন ডাইরেক্টর হিসেবে যে গবেষণা করে একেবারে শেষ পর্যায়ে উনি কিন্তু একটা যে কথা বলছেন আমার মনে হয় মাননীয় সংসদ সদস্য ওদিকে যাচ্ছেন, বলছেন বাংলাদেশে খুব সম্ভবত গণতন্ত্র না, প্রকৃতপক্ষে একটা অথরিটেরিয়ান ফর্ম অফ গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, যার মাধ্যমে তারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে নস্যাৎ করবে এবং উন্নয়নকে তারা বেশি প্রাধান্য দিতেছে। তাই সেদিকেও কিন্তু আমার একটি ভবিষ্যৎবাণী আছে, সেদিকটি কিন্তু এদেশের জন্য ভালো হবে না। স্যার, তাহলে আজকের অনুষ্ঠানের বিষয় যেটা নির্ধারণ করেছি যে আন্দোলন বনাম উন্নয়ন, খুব একটা দোষের কিছু করিনি। স্যার ভাই, আপনাকে যে অনুষ্ঠান শেষ করতে চাই, অমর্ত্য সেনের কথা বলছিলেন ডক্টর আনোয়ার। আসলে আমরা দেখেছি বা অমর্ত্য সেনের সর্বশেষ লেখাতেও বাংলাদেশ নিয়ে যথেষ্ট পরিমাণ তথ্যপাত্য আছে। সেই বড়াই গ্রাম, সেই গ্রামে নারীদের উন্নয়ন নিয়ে অমর্ত্য সেন কথা বলেছেন, সেই দিকে আমি যেতে চাই না, কিন্তু আমার কঠিন একটা প্রশ্ন আপনার কাছে, যে বাংলাদেশের সমস্ত সূচকের উন্নয়ন অমর্ত্য সেন দেখেন, অন্য অর্থনীতিবিদরা, অন্য নোবেলজয়ী অর্থনীতিবিদরা কেন দেখতে পান না? দেখেন, এই প্রশ্নের জবাবটা কিন্তু আমরা একটু ভিন্ন প্রেক্ষাপটে দিয়েছি, যে বিদেশে যে সম্ভাবনাটা দেখছে, যেটা মনে করি বাংলাদেশের অনেক মানুষও দেখে, কিন্তু কয়েকটি দল বা গোষ্ঠী হয়তো সেটাকে দেখতে চায় না। এবং মূল জায়গাটা হচ্ছে যে মানে আমরা রাজনীতিটা কার উদ্দেশ্যে আমরা করব, মানে এটাকে আমরা মানুষের কল্যাণের জন্য করব এবং সেটাকেই কি আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিব, নাকি আমরা ক্ষমতায় থাকছি কি থাকছি না, এটা হচ্ছে এক নম্বর। আর ভাই যে কথাটা বললেন, আমি কিন্তু প্রথমেই বলেছি যে একটা হচ্ছে আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য, আপনার গন্তব্যটা কোথায়, সেটা হচ্ছে উন্নয়ন, এবং সেটা পৌঁছানোর মাধ্যম উপায় হচ্ছে গণতন্ত্র। সুতরাং এই বিষয়টাকে কিন্তু আমি আলাদাভাবে দেখছি না। তবে গণতন্ত্রের ক্ষেত্রে আমাদের আরো কাজ করতে হবে, সকলকে মিলে সেই কাজটা করতে হবে, এবং সেই কাজটা করার যে মোটিভেশন, ইন্সপিরেশন, সেটা হচ্ছে আমাদের সামনে যে একটা উজ্জ্বল ভবিষ্যৎ, একটা উজ্জ্বল সম্ভাবনা, সেটাকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য অধ্যাপক আনোয়ার হোসেন, ফখরুল ইমাম, সাবের ভাই এবং নুরুল আলম। আপনাদের প্রত্যেককে আবারও স্বাগত, অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, এবং অনুষ্ঠানটি সকাল 9:30 পুনঃপ্রচারিত হয়। আপনারা আশা করি দেখবেন। আজ বিদায় নিচ্ছি, শুভরাত্রি।